ওনার যে মেকআপ ম্যান ছিল বেশি কাজ করছে আহাদ ভাই, সে পর্যন্ত কবরস্থানে গিয়ে হু হু করে কাঁদতেছে, বলতেছে ভাবি হোক জুয়েল ভাই হোক আমাকে ডেকে বিপদের সময় চেক পর্যন্ত দিছে, এত আদর করছে মনে হয় যে আমি তার ভাই না সন্তান। মানে তার ইউনিটের মেকআপ ম্যান পর্যন্ত এই কথা বলছেন। মানে ওই ব্যাপারটা কিরকম ছিল যেটা আপনি বলছিলেন যে ওনাকে কেউ অপছন্দ করে না কেন? প্রথম কথা হচ্ছে কি, মানুষকে ভালোবাসার একটা অসম্ভব ক্ষমতার মধ্যে ছিল, এবং সেটার ক্ষেত্রেও কখনো ক্লাসিফিকেশন করে না যে আদার পার্টিটা আসলে কোন ক্লাসে বিলং করে, তার কাজে তার সিনিয়র কিনা জুনিয়র কিনা, কোনো এজ রেস সেক্স কোনো এন্ড থেকে সেটা তার ওইভাবে সে জাজ করতো না। কাজ করতে গিয়ে সে কিন্তু সবসময় নবীন এবং প্রবীণের সমন্বয় ঘটাত। হ্যাঁ, যুক্তি ছিল আমার বয়স হয়েছে, আমার নতুন করে চিন্তা ভাবনার ক্ষমতাটা দিন দিন কমবে, আমি তাদের কাছ থেকে শিখতে চাই, ওরাই আমাকে রিচ করবে। যেমন বাপ্পা ভাই একজন এক্সাম্পল, ওনাকে দিয়ে অ্যালবাম করালো, গানে উদ্বুদ্ধ করালো, বললো তোমার গলা ভালো। বাপ্পা নিজে কথাটা বহুবার বলেছে যে আসলে আমি ভাবিনি আমি যে গান গাইতে পারি, এটা আমাকে জুয়েল ভাই বলেছে। তো হয় না যে একটা কিক লাগে মানুষের, ও হয়তো সেই কিকটা ছিল। সানবিম, ডিজে রাহাত, হ্যাঁ এরকম আরো অনেকগুলো, এবং ব্যক্তিগত একটা মানুষের ব্যক্তিগত কিছু বদনাম থাকে না, অ্যাজ এ বস জুনিয়ররা পছন্দ করে না, একটা মানুষের কিছু খারাপ দোষ থাকে, সেরকম ব্যাপারগুলো আসলে ছিল না, ওই অর্থে ছিল না। এটা একটা কারণ। আর আরেকটা জিনিস খুবই ছিল, আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো কিছু জানি, মানে কেউ কেউ হয়তো কয়েকজন জানি, ও মানুষকে যে সহযোগিতা করতো, আই এম নট সেইং যে ফিনান্সিয়ালি অনলি, একটা মানুষকে পরামর্শ দেওয়াটা একটা বড় ধরনের সহযোগিতা। মানুষ যখন ভেঙে পড়ে, তার যখন একটা পরামর্শ দরকার, কাজের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, এই সহযোগিতাগুলো খুব যত্ন করে আড়াল করতো, বলতো কাউকে বলতো না, এমনকি জেনে গেলেও নির্দেশ ছিল এটা ডোন্ট মেক ইট পাবলিক। আমি বলবো না, আমি নাম বলবো না, ওর যখন জানাজা হয়, যখন আমরা কবরস্থানে নিয়ে যাই, তারপরে আমার কাছে ব্যক্তিগতভাবে কয়েকজন এসে বলেছে ও তাদের জন্য কি কি করেছে। এই তিনটা চারটা ব্যাপার আমার অজানা ছিল, এবং সেটা আমি প্রথম শুনে আমার কাছে মনে হচ্ছে যে এইটা করেছে, মানে এটা করেছে। এবং একটা করা কি, মানে মানুষের ভালো কাজ করাটা, মানুষ পৃথিবীর অধিকাংশ মানুষ ভালো, এই জন্যই পৃথিবীটা এখনো টিকে আছে। তো মানুষ ভালো কাজ করবে, সঠিক কাজ করবে, সত্যি কথা বলবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু অধিকাংশ মানুষ আসলে ওইটা আড়াল করতে পারে না, ওটা কোনো না কোনো ভাবে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কথা দিয়ে হোক, বডি ল্যাঙ্গুয়েজে হোক, তার সঙ্গে ওই লোকটির সঙ্গে আচরণ করার সময় হোক, প্রকাশ করে ফেলে। একটা অসম্ভব ক্ষমতা ছিল সেইটাকে আড়াল করা। মানে ওই যে বলে না যে বাঁ হাত সাহায্য করবে, ডান হাত জানবে না, এরকম একটা অসম্ভব গুণ ওর ছিল, যেটার কারণে এটা তো হতেই পারে আজকে আমি কোন একটা ক্রাইসিসে আছি, বাট আমি না সেটা সবাইকে জানতে চাই। ওই যে আপনাকে প্রথমে বলছিলাম না যে কোনো knowing that I am doing the right thing, I always looking for his advice if I am doing the correct thing or not. কারণ ওই যে আচ্ছা ঠিক আছে তুমি এটা করো, এটা ঠিক আছে, অথবা এটাকে একটু এরকম করে করো, আমি তো জানতাম যে ওরকম একজন, আমি ভুল করলে একজন আমাকে শুধরে দেবে। আমরা একজন প্রকৃত অভিভাবক হারালাম আসলে, সত্যি। এবার একটু মানে আমরা যেহেতু সবাই কষ্টের মধ্যে আছি, দুঃখের মধ্যে আছি, জুয়েল ভাইয়ের প্রিয় কিছু মানে মুহূর্ত যদি শেয়ার করতেন, মানে যেগুলোতে উনি খুশি হয়, কোনো উৎসব বা কোনো স্মরণীয় ঘটনা যিনি উনি খুশি হয়েছিলেন খুব। সেটা ছিল যে আড্ডা ওর একটা বড় পছন্দের বিষয় ছিল,
বন্ধুদের নিয়ে আড্ডা দেয়া। আমি তো একটু আগেও বললাম যে আমরা সেই নেপালে গিয়েছি আড্ডা দিতে, বরিশালে গেলাম। তারপরে শুধু আমি না, ওর আরেকটা মজার জিনিস আছে যে ওর বন্ধুত্বের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে। আমরা একেবারে এক ধরনের বন্ধু, আবার আরেক ধরনের বন্ধু আছে যারা ধরেন কি বলবো, এটাই এই ইন্ডাস্ট্রির বিভিন্ন দিকের বিভিন্ন ভাবে। সেটা বোধহয় এরকম একদমই ব্যক্তিগত বন্ধু, শৈশবের বন্ধু, তারা সহকর্মী হোক, কিন্তু তাদের সঙ্গে শুরুটা হচ্ছে শৈশবের। ও শিল্পী হিসেবে ওর কিছু শিল্পী বন্ধু, শিল্পী বন্ধু, নির্মাতা হিসেবে কিছু নির্মাতা বন্ধু, ইভেন্ট ম্যানেজার হিসেবে এই ইভেন্টের সার্কেল, হ্যাঁ ওই সেক্টরের বন্ধু। এই বন্ধুত্বগুলো ঠিক মেনটেন করতে পারত। এবং প্রতিটা সেক্টরের মানুষদেরকে জিজ্ঞেস করবেন, আমার মতোই উত্তর দিবে। সেও মনে করবে যে আমি ওর সবচেয়ে কাছের মানুষ। এটা একটা জিনিস। আর শৈশবে আমাদের একটা মজার স্মৃতি মনে আছে, সেটা ছিল আমরা আসলে তখন একটা শিশু একাডেমির কোনো একটা প্রতিযোগিতা, আমাদের একজন সিঙ্গার দরকার। আমাদের এটা হলো একটা জারির টিম। তো জারির টিমে আমাদের দলের যে সিঙ্গার, ও কোনো না কোনো কারণে পারফরমেন্স করবে না, এরকম আমাদের মধ্যে ঝামেলা হলো। তখন আমরা জুয়েলকে হায়ার করলাম। আচ্ছা আচ্ছা, জুয়েল তুমি আমাদের টিমে কাজ করো। তখন আমরা হলো ঝালকাঠির জেলার টিম বিভাগে যাব, মহকুমার টিম জেলায় যাব। এর আগেও তো জুয়েল পরিচিত ফিগার। তো আমরা যখন এই টিমটা নিয়ে বরিশাল গেলাম, এবং জুয়েলের নেতৃত্বে, জুয়েল ছিল ওটাকে কি বলে, যার যিনি প্রধান গায়ক আর কি, গায়ন, মূল গায়ন, বয়াতি। তো আমরা আমরা হলাম ওর দোহার, জুয়েল গান করলো, ঝালকাঠির টিম ফার্স্ট হয়ে গেল। এখন ফার্স্ট হওয়ার পরে বরিশালের সাথে আমাদের তখন একটা মোটামুটি একটা মানসিক লড়াই থাকতো যে বরিশালের টিম সবসময় হচ্ছে যে ওদেরকে বিজয়ী করতে হবে এবং ওরা ঢাকায় আসবে ন্যাশনাল কম্পিটিশন। আর মফস্বল, আমরা যে মহকুমাগুলি ছিলাম বরিশালের, তখন মহকুমা হচ্ছে বরিশাল, ঝালকাঠি, ভোলা, পিরোজপুর, বরগুনা, হ্যাঁ এই চারটা। ওখান থেকে খুলনা, এই টিমগুলো আসলে দিবে না। বরিশালের টিম খুলনায় যাবে ডিভিশনাল কম্পিটিশন, এবং ওখান থেকে জিতলে ঢাকায় আসবে ন্যাশনাল। আমরা যখন রেজাল্ট আউট হলো, তখন বরিশালের লোকজন বাধা দিল যে না, এটা হবে না। কেন হবে না? উদ্দেশ্য কি, যে এই যে গান করছে ওর বয়স বেশি, খামোখা লড়াই করার যে আমাদেরকে একটা রুমের মধ্যে আটকে ফেললো রীতিমতো। না, তোমরা এখান থেকে যেতে পারবে না, আমরা এখন ডাক্তার আনবো, ডাক্তার আনার পরে ওর বয়স টেস্ট করা হবে, এবং বয়সে যদি এই ন্যাশনাল রুল ঠিক থাকে তাহলে তোমরা যাওয়া, না হলে যাওয়া, যেতে পারবে না। তখন আমাদের বয়স কত, 8-9-এ পড়ি। এরকম একটা সময় যদি এরকম আটকে রাখে একটা রুমে, এবং আমাদের আবার কোনো অভিভাবক নেই, আমরাই এই চারজনের টিম, 4 জন গেলাম বরিশাল শিশু একাডেমি। তখন ওই রকম একটা রুমের মধ্যে আমাদেরকে রীতিমতো দরজা আটকায় দিল যে না, তোমরা বেরোতে পারবে না, ডাক্তার আসতেছে। তারপরে আর এর মধ্যে হুমকি ধামকি চলতেছে, এই ওদেরকে মারবো, হ্যান্ড করবো। তো জুয়েল তখন খুব ভয় পেয়ে গেছে, এত ভয় যে পারলে ওখান থেকে মানে ভেঙে চলে বেরিয়ে যায় আর কি, এরকম অবস্থা। তো আমরা মাঝে মাঝে সেই স্মৃতিটা, যখন আমরা একসাথে বসি, ভাইডি মনে আছে তোমার যে আটকাইলে, দাদু কইও না, এই দিন মনে হয়েছে বেড়া মুই তো লাগাইল ঝামকা, হ্যাঁ না হয় ভালো আছে, মোর জীবনে মুই এত কষ্ট আর পাইনি ওই দিন, যদি যেরকম কষ্ট পাইছি। তো এইটা একটা মজার স্মৃতি ছিল। তারপরে আরো অনেকগুলো স্মৃতি আছে। বিশেষ করে আমরা যখন 2003-এ একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠান, এটার একটা প্রোগ্রাম জুয়েলের নেতৃত্বে আমরা করি। তো ওই প্রোগ্রামটায় আমরা 21 দিন একেবারে বাংলা বান্ধা 0 পয়েন্ট থেকে টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত
একটা গাড়িতে আমরা 7 জন রান করি এবং গোটা বাংলাদেশের শিল্প সংস্কৃতির যে মূল বিষয়গুলো এগুলো তুলে আনি। যেমন ধরেন ইয়াতে বাংলাবান্ধা 0 পয়েন্ট থেকে আমরা একটা গাছ রোপণ করি, তারপরে ওখান থেকে কান্তজীবী মন্দির, তারপরে বগুড়া, রাজশাহী চাপাই গিয়ে ওটাকে কি বলে গম্ভীরা, এরকম করতে করতে এন্টার বাংলাদেশের যে শিল্প সংস্কৃতি সব তুলে আনি। ওইটা জুয়েল তখন ঢাকাতে বসে, আমরা সারাদিন শুটিং করি, সন্ধ্যায় কোনো একটা ওই যে রাতের যে গাড়িগুলো নাইট কোচ, সেই কোচে আমরা ক্যাসেট, তখন হলো ক্যাসেটের যুগ, হ্যাঁ, ওই ক্যাসেট পাঠিয়ে দিই, জুয়েল ঢাকায় বসে এডিট করে। এরকম করতে করতে একটা 58 ঘন্টা আমাদের শুটিং ছিল। ওইটা সমগ্র বাংলাদেশ, একদম বাংলাবান্ধা 0 পয়েন্ট থেকে টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত এন্টার বাংলাদেশে। তো একদিকে আমরা শুটিং করি, টেপ পাঠাচ্ছি, ও এখানে বসে এডিটর নিয়ে এডিট করছে। এরকম করতে 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 ফাইনালি গিয়ে প্রোগ্রামটা যখন দাঁড়ালো, 58 ঘন্টার শুটিং, 58 মিনিটের প্রোগ্রাম। তো এটা একটা মজার স্মৃতি আমাদের, যে এটা একটা অসাধ্য কাজ ছিল। কারণ আমাদের সামনে যে টাইমলাইন, আমরা যদি টাইমলাইন ফেল করি তাহলে এটা একটা বিরাট বদনাম হবে। মাঠের চ্যালেঞ্জ, শুটিং প্রতিদিন আমরা যে শুটিং করি, একটা অ্যাডভান্স টিম গিয়ে ওই স্পটটা রেডি করে, আমরা কিন্তু মাইক্রোতে ওইখানে গিয়ে পৌঁছে, আবার ওই অ্যাডভান্স টিমের সাথে কমিউনিকেশন করে আবার আগায়। আবার এদিকে এক টিম জুয়েল টেনশনে, শুটিং ঠিক মতো হচ্ছে কিনা, শুটিংয়ে কারো কোনো সমস্যা আছে কিনা। এর মধ্যে আমরা আবার যারা আছি ওর মধ্যে একটু নিজেদের মধ্যে খুনসুটি, গন্ডগোল, এগুলি আবার জুয়েলের কাছে, জুয়েল আমি কিন্তু ওদের সাথে কাজ করবো না, আমি আজকেই চলে যাবো। জুয়েল আবার ওখান থেকে এই ঢাকা থেকে ফোন করে, না দোস্ত থাক, কাজটা শেষ করে আয়, তারপরে যা বোঝার বুঝবো। এরকম করে 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 আমরা সেই প্রোগ্রামটা করলাম এবং সেটি ছিল একটি অসাধ্য সাধন করার কাজ। এবং আমরা ওই টিমটা অসম্ভব হ্যাপি ছিলাম কাজটা করার পরে। এটা আমরা যখনই বন্ধুরা একসাথে বসতাম তখন এই প্রোডাকশনটার কথা স্পেশালি আসতো। এটা ছিল, চিন্তাই করা যায় না তখন যে এরকম একটা কাজ করা সম্ভব। টাইম টু টাইম আপনার 21 দিনের শুটিং, এবং সেটা 21 দিনের শেষে 22 নম্বর দিনে প্রোডাকশন কমপ্লিট। ক্লায়েন্টের হাতে গিয়ে ক্যাসেট দিয়ে দিল, মানে আনকাট অ্যাপ্রুভড, যেখানে হাত দেওয়ার কোনো জায়গা ছিল না। এটা একটা জুয়েলের স্পেশালিটি, যে ওর প্রোডাকশন ক্লায়েন্টরা খুব কম আছে যে এটা রিভিউ করতে গিয়ে খুব বেশি চেঞ্জ এনেছে, হতো না, দরকার পড়তো না। আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে পড়লো, সেটা ওই ডিবি ক্যাসেটের যুগেরই, এটা একটু অন্যরকম গল্প। মিনি ডিবি যখন ছিল, হ্যাঁ, সেখানে ছিল ক্যামেরা যখন অন করা দরকার তখন অফ করে, মানে শুটিং যেটা করা দরকার সেই সময় অফে অন বাটন, অনে অফ বাটন, এই করে ক্যাসেট নিয়ে আসছে। এটি একটি রাষ্ট্রপতির ভাষণের ক্যাসেট নিয়ে আসছে, এনে দেখে ব্ল্যাঙ্ক। কি অবস্থা, কি করা যায় এই মুহূর্তে? ফাইনালি বলা হলো যে ভাই ক্যাসেটটা ইয়েতে কি বলে যে পানিতে পড়ে গেছে। এই বলে আসলে ওখান থেকে ওই ঘটনাটাকে ম্যানেজ করা গেছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। দুজনের কাছে একটা প্রশ্ন, আমরা জুয়েল ভাইকে বাঁচিয়ে রাখার জন্য কি করতে পারি, আর দর্শকদের কি করা উচিত? মানে জুয়েল ভাইয়ের যারা ভক্ত আছে তারা কি করতে পারে, বা আমাদের জায়গা থেকে আমরা কি করতে পারি, যদি একে একে বলতেন। জুয়েলের তো অনেকগুলো সত্তা, বাট প্রধানতম সত্তা হচ্ছে জুয়েল শিল্পী। ওকে যদি কেউ জিজ্ঞেস করতো যে আপনি কে, আপনি কি, আমি জুয়েল, আমি শিল্পী, এই পরিচয়টাই বেশি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতো। এবং তার বাকি প্রফেশন যেগুলো ছিল, নির্মাতা, সেটা ছিল তার ও বলতো আমার পেটের দায়, ওটা আমার মনের দায়, এটা আমার পেটের দায়। পাশাপাশি হি ওয়াজ এ গুড ফটোগ্রাফার, আরো অনেকগুলো গুণ ছিল। তো
ওর গানগুলোকে মোটামুটি ভাবে একদম আপডেটেড নেই, কিন্তু হারজুয়েল HARJEWEL.me এরকম বলে একটা ওয়েবসাইট আছে, ইউটিউব চ্যানেলও আছে। তো ও চলে যাওয়ার কিছুদিন পরে ওর ঘনিষ্ঠ বন্ধুজনেরা, যেখানে আরিফ ভাই ছিলেন, আরো কয়েকজন ছিলেন, আমিও ছিলাম, ওনারা আমাকে সেই আলোচনায় সঙ্গী করেছিলেন। আমি একটু একসঙ্গে বসেছিলাম যে ইনশাল্লাহ এই ওয়েবসাইটটাকে আমরা আপডেট করব, ইউটিউব চ্যানেলটাকেও। এর বাইরে ওর যে সমস্ত নির্মাতা হিসেবে ওর বেশ কিছু সুন্দর ফটোগ্রাফি আছে, একটা এক্সিবিশন করেছিল। ওর যে সমস্ত অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আছে, ওর নির্মিত বা লেখনী যেগুলো আছে, সবগুলোকে আমরা আসলে একটা আর্কাইভে করবার ইচ্ছা পোষণ করেছি, এবং সেইটা নিয়ে ঘনিষ্ঠজনেরা ভাবছি। কোন ফর্মে কিভাবে যাবে এক্ষুনি ওইভাবে আসলে বলে উঠতে পারছি না, বাট যেহেতু আমরা একমত হয়েছি এবং একটা পর্যায় পর্যন্ত গোছানো আছে, আমার ধারণা আমরা এটা করে ফেলতে পারবো। আবার 70টা গান আছে বিভিন্ন মিক্সড অ্যালবামে, বিভিন্ন কোম্পানি থেকে নিয়ে এক জায়গায় করতে হবে। এখানে একটা দারুণ জিনিস আছে, মানে আমরা ঘনিষ্ঠজনেরা বলি পৃথিবীর কোথাও যদি জুয়েলের কোনো একটা গান, সিডি কিংবা পেপার ক্লিপস না থাকে, নিউজ ক্লিপস, তাহলে আমার বাবার কাছে আছে। হ্যাঁ, এটা উনিও বলে গিয়েছিলেন সাক্ষাৎকারে বেশ কয়েকবার। মানে আমার বাবা এটা হলিস্টিক্যালি মেনটেন করে চলেছেন। মানে আমরা মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাই, অমুক তারিখের পেপারটা তো আমাকে দিয়ে দাও না এখনো কিনে। পরিবার এবং বন্ধুদের তরফ থেকে এই উদ্যোগটা তো নেওয়া হয়েছে, সো আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন তাদের কাছে এই অনুরোধটা করতে চাই যে তাদের কারো কাছে যদি ওর কোনো পারফরমেন্স বা কোনো এমন কিছু থাকে যেটা আসলে আমরা সংগ্রহে রাখতে পারি, এই চ্যানেলের মাধ্যমে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে ডেফিনেটলি ওনারা আমাদের সঙ্গে কানেক্ট করিয়ে দেবেন, আমাদেরকে কাইন্ডলি একটু প্রোভাইড করবেন। আমরা চাই জুয়েলের সমস্ত ক্রিয়েশনগুলো একটা জায়গায় কালেক্ট হোক, আপনারা একটু সহযোগিতা করবেন। থ্যাংক ইউ। এবার আরিফ ভাই। আমি যেহেতু ম্যাক্সিমামটাই বলে ফেলেছে, আমি দর্শকদেরকে বলবো আপনারা জুয়েলের গান শুনুন। জুয়েলকে যদি কেউ ভালোবাসেন, তার গানগুলোকে বাঁচিয়ে রাখুন। এটা হলো আমার ফার্স্ট মেসেজ। আর দ্বিতীয় মেসেজ হচ্ছে যে একজন ব্যক্তি জুয়েল, তার যে বর্ণিল জীবন, সেই জীবন থেকে মানুষ হিসেবে নিজেকে পরিচিতি করার জন্য যদি কোনো আদর্শ আপনি নিতে চান, তাহলে আপনি জুয়েলকে ধারণ করুন, জুয়েলকে লালন করুন, তাহলে আপনি মানুষ হবেন। এটাই আমার কথা বলছিলাম হাসান আবিদুর রেজা জুয়েল ভাইয়াকে নিয়ে। আসলে উনি একজন আদর্শ মানুষ, ওনার থেকে অনেক কিছু শেখার আছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে অকালে নিয়ে গেছেন। আমরা তার কাজগুলো যদি পর্যবেক্ষণ করি, দেখি, তারপর সংরক্ষণ করি, ওনাকে নিয়ে যদি একটু গবেষণা করি, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো। এবং কারো কাছে যদি কোনো গান থাকে যেগুলো আমাদের কাছে নেই, আমাদের চ্যানেলের মাধ্যমে হোক বা সরাসরি জুয়েল ভাইয়ের পরিবারের মাধ্যমে হোক, আপনারা যদি কেউ দিতে পারেন তাহলে খুবই ভালো হয়, এগুলো আমরা সংরক্ষিত রাখতে পারবো। আর আরেকটি কথা আমি বলতে একেবারেই ভুলে গেছি, জুয়েল ভাই অভিনেতাও ছিলেন। তিনি দুটো নাটক করেছেন, একটা হলো দমন আর আরেকটা হলো এক চিলতে আকাশ। নাটক দুটিও বেশ জনপ্রিয় হয়েছিল। অনেকেই জানেন না জুয়েল ভাই অভিনয় করতেন, কিন্তু কর্মক্ষেত্রে এতটাই ব্যস্ত ছিলেন, পরবর্তীতে উনি আর অভিনয়ে অগ্রসর হয়নি। এরপরে তাকে নিয়ে আমরা অন্য কোনো বিশেষ দিনে, তার জন্মবার্ষিকী হোক, মৃত্যুবার্ষিকী হোক, আমরা আলোচনা করব। ধন্যবাদ, শুভরাত্রি।